খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসিকে অব্যাহতি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তালিকা নাম সর্বস্ব, ৬৫ আবেদনের মধ্যে ৫৮টি নেই কোনো তথ্য, বাকি ৭টিতে তথ্য বিভ্রাট। আওয়ামী লীগ আমলে গাড়ি বাড়ি সহ বিপুল অর্থবিত্তের মালিক হন ওসি এস.এম. শামসুদ্দিন, গৃহবধূ স্ত্রীর নামে গড়েন সব সম্পত্তি। মারাত্মক দূষণ অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী হারিয়েছে পানির রং, দূষণ রোধে কাজ করার দাবি পরিবেশ অধিদপ্তরের। নরসিংদীতে এজলাস সংকটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম ব্যাহত, বাড়ছে মামলা জট, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এখানে যদি একটা সাউন্ডের ব্যবস্থা থাকতো তাহলে বিচার প্রার্থীগণ সুন্দর করে বসে তারা অপেক্ষা করতে পারতো আর কি। এখানে কোনো বসার কোনো একটা প্লেসই না, যেন শত শত মানুষ দ্বারা আছে, একটা বসার কোনো ভিতরেও নাই বাইরেও নাই। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, পালিয়েছে বেশিরভাগ ঠিকাদার, ক্ষুব্ধ পৌরবাসী। এই ড্রেনটা ধরেন ৮ মাস মতো ধরেন 1 বছর পড়ে রয়েছে, খরচে করে কোনো কাজ করে না কন্ট্রাক্টররা। রিক্সায় ছালপাল সাইকেল চালাতে গেলে পড়ে যায়। এখানে যে ইটটা দেশে সুরকি বানাচ্ছে কি পিকেটের ইট নাকি ভাঙা আছে 2 নম্বর 3 নম্বর ইটের পিকেট। এবং ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা, 7 পাক সেনা নিহত, দায় স্বীকার করেনি কেউ। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশেম সই করেন। এর আগে গত বুধবার দিবাগত রাতে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, ফ্যাসিবাদ রুখতে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করেন আমরা বিএনপি পরিবার সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছে। ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে। যদি দেশে না থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। একই অনুষ্ঠানে বিএনপি পরিবার রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে মানবিক কাজ করে থাকে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানে হতাহতদের পাশে বিএনপি পরিবার সবসময় ছিল। একটা মানবিক সংগঠন হিসাবে, মানবিক সেল হিসাবে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে আসছে। পরে ২৪-এর ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন দলটির নেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ইতিহাসের সেরা নির্বাচনের অ্যাসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। জনগণের ভোগান্তি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার সকালে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান।
এ সময় বর্তমান নির্বাচন কমিশনের কাছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনের এসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামাতে আমির। কালো টাকা এবং পেশি শক্তি থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। পরে নারী বিষয়ক সংস্থার কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, এতে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কিছু অংশ রয়েছে এবং এটি সুপারিশ যারা করেছে তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। প্রতিবেদনটি সমাজকে বিপথে নেবে জানিয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত এটি বাতিলের আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। এছাড়া দ্রব্যমূল্যের আবারও ঊর্ধ্বগতির বিষয়ে সরকারকে সেদিকে নজর দিতে অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াতে আমির। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। কর্মী সম্মেলনে শুক্রবার সকাল 8টা থেকেই জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে এসে জড়ো হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 100 দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ক্লাব মঞ্চ। আর জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই হত্যার বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। শুক্রবার শাহবাগে এক সমাবেশে এসব কথা বলেন তারা। এইচএমএল-এর প্রতিবেদন। জুলাই পিলখানা ও শাপলা চত্বরের সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এ সময় শহীদ পরিবাররাও বিচার না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন। যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পাই, কতটুকু যে যন্ত্রণা, কতটুকু যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে আমি সজলের মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। এই সরকারটা আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তরে দপ্তরে আমাদের দৌড়াতে হবে বলেন? হাসিনার কে ফিরে আনার কথা যে বলবে তার যেন আসরের ময়দানও টাই না হয়। কুনি হাসিনার বিচার চাই। 100 দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশে এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদদের বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না।
আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। এ সময় বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান। হিমেল, দেশ টিভি, ঢাকা। জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দলের আত্মপ্রকাশ শেষে দলীয় চেয়ারম্যান জানান, সততার মাধ্যমে দেশের জন্য রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করতে চান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আসলো নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় 5 তারকা হোটেলে। উপস্থিত ছিলেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সহ দলটির নেতারা। নেতাকর্মীদের পরিচয় পর্ব শেষে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলে ধরেন নতুন এই দলের লক্ষ্য, বলেন আপাতত জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। সময়ই বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমরা যেমনি করে দলও গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। কিন্তু এই মুহূর্তে কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাব এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখন। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর ঢাকায় তার বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনেই আওয়ামী লীগ সরকারের সময় যেসব পুলিশ সদস্য বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের মধ্যে অন্যতম ওসি এএসএম শামসুদ্দিন। তিনি এতটাই চতুর যে প্রায় সমস্ত সম্পত্তি করেছেন তার স্ত্রীর নামে। স্ত্রী সাজিয়া আফরিন রুনা একজন গৃহিণী। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর মিরপুর মডেল থানার সিটিএসবি ইন্সপেক্টর এএসএম শামসুদ্দিন মিরপুর পূর্ব মণিপুর কাঁঠালতলা 7 আপের গলির এই বিলাসবহুল ভবনটির 3 তলার একটি আলিশান ফ্ল্যাটের মালিক তিনি। এছাড়াও রয়েছে বিলাসবহুল গাড়ি। ওই থাকে সারও থাকে এখানে, তার পার্সোনাল এটা কেনা তার। শুধু তাই নয়, অনুসন্ধানে একটি বাড়ির দলিল আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় মালিক সাজিয়া আরফিন রুনার নাম। পেশায় একজন গৃহিণী হয়েও কিভাবে রাজধানীতে একটি বাড়ির মালিক হলেন তার অনুসন্ধানে দেখা যায় রুনার স্বামী এএসএম শামসুদ্দিন নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই বাড়িটির দলিল করেন তার স্ত্রীর নামে। বাসা কার এটা? কোন ওসি? শামসুদ্দিন। উনি আছে কোথায়? মডেল থানা। তার নামে না ওটা হে জানে, এটা আমি কি কর্মচারী আমি জানি। আপনি কি ম্যানেজার এখানে? আমি এনে চাকরি করি। তবে এখানেও করেছেন চালাকি। রাজস্ব ফাঁকি দিতে দুতলা ভবনটিকে টিন শেড দেখিয়ে 3 কোটি টাকা মূল্যের এই জায়গা সহ ভবনটির দলিলে দেখানো হয় 1,01,55,000 টাকা। এসব অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আলাপের এক পর্যায়ে তিনি জানান, শুধু স্ত্রীর নামেই নয় নিজের নামেও রয়েছে সম্পদ। তার দাবি, বিদেশে মিশনে গিয়ে এসব সম্পত্তির মালিক হয়েছেন। যতটুকু
আচ্ছা আচ্ছা, আমার কাছে বিচার কিছু নেই, যা আছে এটাই এখানে। এবং আপনার কাছে মনে হয় যেন আমি অন্য করে বলছি বা আমার এগুলো অপরাধজনক টাকা, তাহলে আপনি রিপোর্ট করে দেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, পুলিশের জবাবদিহিতা ও বিচারহীনতার কারণেই ঘটছে এমন ঘটনা। একজন ইন্সপেক্টর বা আরো নিম্ন পর্যায়ের যারা তারা যে এই যে মানে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের পাহাড় করতে পারেন, তারা কিন্তু ওই রোল মডেলটা অনুসরণ। পুলিশ তো শান্তিরক্ষা মিশনে যায়, কাজে পুলিশ তো বেশি অর্জন করবে। এইটাও কিন্তু এক ধরনের অপরাধকে বিচারহীনতা দেওয়ার একটা মানে যুক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া বিধান সমূহ আছে, সেগুলোর প্রয়োগ নাই। এই প্রয়োগটা নিশ্চিত করতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী। আগে যে নদীর পানি স্থানীয়রা বাসার কাজের পাশাপাশি পান করতে পারত, সেই নদী এখন দূষণে রং হারিয়ে ফেলেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে দূষণ রোধের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের, আর অধিদপ্তরের দাবি দূষণ রোধে তারা কাজ করে যাচ্ছেন। সহকর্মী সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। একসময় প্রবল খরস্রোতায় বয়ে চলা ধলেশ্বরী নদীর বর্তমানে দূষণের কারণে এখন মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নদীর পানি এখন পচে গিয়ে কালচে রং ধারণ করেছে এবং চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মীর কাদিম নৌবন্দর থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত এই অংশটি সবচেয়ে বেশি দূষণের শিকার। শহরের কঠিন বর্জ্য ও ড্রেনের অপরিশোধিত পানি সরাসরি নদীতে পতিত হচ্ছে। এছাড়া নদীর দুপাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট বড় শিল্প কারখানার অপরিশোধিত পানি নামছে নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। পানি এখন এতটাই বিষাক্ত হয়েছে, মানুষ কিন্তু নিজের থালা বাসন তো এখানে ধুতে আসবে না। ধলেশ্বরী নদী আজকে দূষিত হয়ে একেবারে পানি কালো হয়ে যাচ্ছে। তা আমাদের ধলেশ্বরী নদী বাঁচলে আমাদের দেশ বাঁচবে। এই নদীর পানি এখন বুড়িগঙ্গা নদীর চাইতেও খারাপ অবস্থা। কলকারখানার যেই রাসায়নিক পদার্থ বা এগুলা নদীর সাথে মিলিত হওয়ার পরে তো এখন এই পানিতে গোসল করার মতো পরিবেশ আর নাই। পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর সীমানা রক্ষা তাদের কাজ, কিন্তু দূষণ রোধের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তবে পরিবেশ অধিদপ্তর জানায় শিল্প কারখানায় ইটিভি ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত নজরদারির পাশাপাশি জরিমানা করা হচ্ছে। মুন্সিগঞ্জ এলাকার ভিতর যে প্রতিষ্ঠানগুলো আছে, মদিনা, আইডিয়াল বা বর্ণালী, এই তিনটা ডাইং কারখানা এখানে আছে। এই প্রতিষ্ঠানগুলি ইটিভি আছে এবং তারা যথাযথ ইটিভি পরিচালনা করছে কিনা আমরা নিয়মিত মনিটরিং করি। নদী দূষণের ক্ষেত্রে দূষণটা তো আসলে সাধারণ মানুষ আমরা সবাই মিলে করি, এটা পরিবেশের আওতায় পর্যায়ে চলে যায়। ফলের ক্ষেত্রে আমাদের যদি একভুক্ত কোনো জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকলে বা অন্য যে কোনো কারণে যদি দখল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে থাকি। শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে ধলেশ্বরী নদী রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। একদিকে যেমন দীর্ঘ হচ্ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। ভোগান্তি কমাতে দ্রুত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবি তাদের। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সময়ের মধ্যে 10 তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা ও এর পাশে চলছে বিচারিক কার্যক্রম। এমন চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনে এজলাসের সামনে। আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্য দিয়ে চলছে বিচারিক কাজ। এজলাস সংকটে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। বসার জন্য কয়েকটি বেঞ্চ থাকায় বেশিরভাগ মানুষকে বাহিরেই দাঁড়িয়ে থাকতে হয়। এখানে যদি একটা সাউন্ডের ব্যবস্থা থাকতো তাইলে বিচার প্রার্থীগণ সুন্দর করে বসে তারা অপেক্ষা করতে পারতো আর কি। এখানে কোনো বসার কোনো একটা প্লেসই না, যেন শত শত মানুষ দাঁড়া আছে, একটা বসার কোনো ভিতরও নাই বাইরেও নাই। আইনজীবীরা জানায় এজলাস সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার 6টি উপজেলা থেকে আসা লক্ষাধিক মানুষ। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। আমরা যারা আইনজীবী তারা কিন্তু অনেক ভুক্তভোগী। এই গরম বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে আমাদের একটু
যেতে অনেক কষ্ট হয়। তারপরে আপনার আসামিরা মানে কোর্টের দরজার সামনে ভিড় করে, কিন্তু আমরা ফাইল টাইল নিয়ে আসি এক কোর্ট থেকে আরেক কোর্টে যেতে পারি না। বিচারক সহ উকিল এবং বিচারপতি সবারই খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়। আর আইনজীবী সমিতি জানায় 8টি এজলাসের দরকার হলেও টিন শেডের রুমের 4টি এজলাসে বিচার কার্য চলছে। ফলে নারী পুরুষ আইনজীবীরা বসা তো দূরের কথা, দাঁড়িয়েও থাকতে পারছে না এজলাসে। 8টা এজলাসের দরকার কমপক্ষে ট্রায়াল সহ। এখানে আছে 4টা, টিন শেডের মধ্যে 4টা ছোট ছোট ঘরের মধ্যে 4টা এজলাস করছে। আইনজীবীদের জন্য একটা মাত্র বেঞ্চ আছে, আইনজীবীরা দাঁড়ায় থাকে, মহিলা আইনজীবীরা এজলাসের ভিতরে প্রবেশ করতেই পারে না। জেলা গণপূর্ত অফিস জানায় ভবনের স্থান নির্ধারণ করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমেই দ্রুত 100 কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণ করা হবে। যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছি এবং জায়গাটা অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্স কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। যদি জায়গাটা আমরা অনুমোদন পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হবে এবং যদি আমরা অনুমোদন পাই, আমরা খুব দ্রুতই ফিল্ডে কাজ শুরু করতে পারব। জনদুর্ভোগ কমাতে দ্রুত ভবন নির্মাণের দাবি আইনজীবী সহ বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকল্পের অধিকাংশ কাজ ফেলে পালিয়েছে ঠিকাদাররা। যে কাজগুলো চলমান রয়েছে তাও করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগ সাজস্যে প্রকল্পের 27 কোটি টাকায় জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তেতাসের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে 3টি প্যাকেজে 27 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা। তবে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ কাজই লোক দেখানো শুরু হলেও বন্ধ পড়ে আছে 8 মাস ধরে। হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানেরও। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে পৌরবাসী। এই ড্রেনটা ধরেন 8 মাস মতো ধরেন 1 বছর পড়ে রয়েছে, খরচে খুঁড়ে কোনো কাজ করে না কন্ট্রাক্টররা। রিক্সায় ছালপাল সাইকেল চালাতে গেলে পড়ে যায়, ভ্যান নিয়ে আসলেই পড়ে যায়, রাত্রি তার ওরা ঠিক পায় না। এই পানি থাকা কালে একদম ধরেন নতুন বউটনি বাড়ি যাচ্ছিল, অভিজ্ঞা ভ্যান ট্যান নিয়ে সব পড়ে গেছিল। এমনিতে ভ্যান চলতে পারে না, ভ্যান ওর মধ্যে গড়িয়ে চলে যায়, অটো গড়িয়ে চলে যায়, তাহলে আমার সমস্যা না, বাড়ি ঘর পানিতে তলা ডুবে যায়। আমাদের খুবই সমস্যা, খোয়া পানি ফেলাছে গেছে আর কোনো কামই হচ্ছে না। মানে এই রাস্তায় 4-5টা রাস্তায় আমার খোয়া পানি ফেলাছে আর কোনো কামই হচ্ছে না। আর এ প্রকল্পের যে কাজগুলো চলমান রয়েছে তাও চলছে নিম্নমানের সামগ্রিক দিয়ে দায়সারাভাবে। মেয়াদ শেষ হয়ে গেলেও অর্ধেকও শেষ হয়নি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগসাজস্যে প্রকল্পের 27 কোটি টাকাই জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। কাজ আছে, ড্রেন হবে কাল এই পর্যন্তই, তাটা আমার কোনো কিছু কাজ আমরা কাজ করেও না, আবার যারা কাজ করে তারাও আসে না। নতুন কাজের মতন হচ্ছে না, কাজটা একটু ভালো করলে ভালো হয়। দেখেন যে ইটটা দেশে সুরকি বানাচ্ছে কি পিকেটের ইট নাকি ভাঙা আছে, 2 নম্বর 3 নম্বর ইটের পিকেট। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে চলমান কাজে অনিয়মের বিষয়টি স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পের সব কাজ দ্রুত সময়ে শেষ করতে চেষ্টা করছেন তারা। যদি চলতি বর্ষার কারণে আমরা বিঘ্নিত না হই, তাহলে আশা করা যায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। অতিরিক্ত পানি নিঃসরণের কারণে বালুর সাথে হয়তো কোথাও একটু কেলে মিশ্রিত হয়ে যায়। আমরা সবাই সেখানে সম্মিলিতভাবে চেষ্টা করছি তার নিম্নমানের বালু অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন বালু দিয়ে আজকে সেটা ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। অবশ্যই কোনো লিখিত অভিযোগ হলে আমরা কমিটির মাধ্যমে হোক এবং ঢাকা অফিসের মাধ্যমে হোক অথবা আমাদের এখানে নিয়োগকৃত পিডি দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উন্নয়ন কাজে এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।